আমি আগের দিন পলাশির যুদ্ধ অবধি বলেছিলাম। তো আজকে বলবো মীর কাসিম ও ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সঙ্গে বক্সারের যুদ্ধের সম্পর্ক। এবার দেখো, পলাশির যুদ্ধে আমাদের সিরাজউদ্দৌলা হেরে গেল। সিরাজউদ্দৌলা হেরে যাওয়ার পর কি ঘটনা হলো তার পরেরটাই হচ্ছে মেইন কথা। তো পলাশির যুদ্ধ হয়ে যাওয়ার পর মির্জাফর রাজা হয়। মির্জাফর রাজা অর্থাৎ নবাব হয়। ব্রিটিশ কোম্পানি তাকে নবাব হিসাবে ঘোষণা করে। পলাশির যুদ্ধে ক্ষতিপূরণ স্বরূপ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের মীর কাসিমের থেকে, মির্জাফরের থেকে নগদ 3 কোটি টাকা নিয়েছিল। 3 কোটি টাকা কোম্পানি নিয়ে নিয়েছিল এবং তারপরে কোম্পানি মির্জাফরের কাছ থেকে আরও 1,77,00,000 টাকা নেয়। কারণ আমাদের সিরাজউদ্দৌলা যখন কলকাতা আক্রমণ করেছিল, অর্থাৎ তার আলীনগর, কলকাতার যার পূর্ব নাম তিনি দিয়েছিলেন আলীনগর, সেই আলীনগর যখন আক্রমণ করেছিল, তো সেই তার ক্ষতিপূরণ বাবদ তিনি অর্থাৎ আমাদের ব্রিটিশ কোম্পানি 1,77,00,000 টাকা নবাবের কাছ থেকে নিয়েছিল। এবং এইভাবে নানা কারণে আরও পরবর্তী সময় নানা ক্ষতিপূরণ নিতে থাকায় আমাদের মির্জাফরের কোষাগারে টান পড়তে শুরু করে। ঠিক আছে, এবার এরকমভাবে নবাব পরবর্তী দাবি মেটাতে নারাজ হয়ে যায়। এরপরেই কোম্পানি মির্জাফরের জামাইকে অর্থাৎ মীর কাসিমকে নবাব করানোর সিদ্ধান্ত নেয়। এবার যেই আমাদের মীর কাসিম নবাব হলো, মীর কাসিম নবাব হওয়ার পরেই কোম্পানিকে নগদ 29 লক্ষ টাকা দিয়ে দিল, ক্যাশ 29 লক্ষ টাকা দিল। তার সঙ্গে কি দিল? বর্ধমান, মেদিনীপুর এবং চট্টগ্রামের জমিদারির অধিকার। এবার যে এই যে জমিদার অধিকারগুলো দিয়ে নিল, এরপর কোম্পানি ভাবলো যে আমাদের নিজেদের মতোই লোক, আমাদেরকে সাহায্য করবে। কিন্তু এই জিনিসটাই পুরোটা ভুল হলো, কিন্তু সেটা আর হলো না। এদিকে মীর কাসিম করলো কি, বাংলার রাজধানী মুর্শিদাবাদকে বাদ দিয়ে মুঙ্গেরের দিকে চলে গেল বাংলার রাজধানী স্থাপনের জন্য। সেখানে গিয়ে নতুন সেনাবাহিনী তৈরি করলো। আর এখানে শুরু হলো আসল খেলা। কোম্পানির লোকেদের সাথে তার তার ঝগড়াটা কখন শুরু হলো, বিবাদটা কখন শুরু হলো? পার্সোনাল বিজনেসের দিক থেকে। পার্সোনাল বিজনেসে তাদের বিবাদ শুরু হলো। কোম্পানির লোকেরা বেআইনি ব্যবসা করলো। বেআইনি ব্যবসা করার পাশাপাশি শুল্কতে ফাঁকি দিতে শুরু করলো। শুল্কতে ফাঁকি দেওয়ার ফলে অর্থনীতির একটা দিক নড়বড়ে হতে শুরু করলো। কোষাগারে টান পড়লো, নবাবের কোষাগারে টান পড়া শুরু হলো। ফলে নবাবের অর্থনীতি সংকটের মুখে পড়লো। আর এইদিকে সংকট কাটানোর জন্য নবাব দেশীয় যে বণিকগুলো ছিল তাদের উপর প্রেশার ক্রিয়েট করলো। এবার তাদের প্রেশারকে তারা শুল্ক দিতে বাধ্য হলো। আবার বিদেশি বণিকরা ব্রিটিশদের ক্ষমতার অপব্যবহার নিয়ে নবাবের কাছে নালিশ জানালো। এই নালিশ জানানোর ফলে নবাব দেখলো না, ওরা যখন দিচ্ছে না তাহলে আমার বণিকরাই কেন দেবে। তা নবাব নিজের বণিকদেরও দেওয়া এই শুল্ক নীতি বন্ধ করে দিল। এর ফলে অর্থনীতির সংকট আরও প্রকট হলো। এর ফল অর্থনীতিতে ভাটা পড়লো এবং এর ফলে মীর কাসিমের সঙ্গে পরবর্তী যে ব্রিটিশ কোম্পানির যুদ্ধটা হলো, এটাই হচ্ছে বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ হয়েছিল তোমার 1764 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। ঠিক আছে, এবার এলো বক্সারের যুদ্ধ। আমি আগে বলিনি, এটা মোবাইলে পিডিএফটা ডাউনলোড করা আছে এখানে। ঠিক আছে, বই নেই তাই পিডিএফ করে পড়াতে হচ্ছে। তো বক্সারের যুদ্ধ এলো কি 1763 খ্রিস্টাব্দ। 1763 খ্রিস্টাব্দে মীর কাসিম ব্রিটিশ কোম্পানির সঙ্গে যে দ্বন্দ্বটা চলছিল, ওটা আপোষে দ্বন্দ্ব চলছিল, একটা ভেতর কোল্ড ওয়ার যেটা চলছিল, এটা পুরো প্রকাশ্যে আসার পর হলো কি, মীর কাসিমের সঙ্গে কোম্পানি কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, ঠিক আছে, তারপর উদয়নালা, মুঙ্গেরের যুদ্ধে মীর কাসিম কোম্পানির কাছে হেরে গেল। কোম্পানির কাছে হেরে গিয়ে শেষ পর্যন্ত বাংলা ছেড়ে অযোধ্যায় পালিয়ে গেল। যেই অযোধ্যায় পালিয়ে গেল, মীর কাসিম ছিল আমাদের মির্জাফরের জামাই। তখন আবার কোম্পানি পুনরায় মির্জাফরকে রাজা করে দিল, অর্থাৎ নবাব করে দিল। বাংলার নবাব হিসেবে বেছে নেওয়া হলো ওকে। তারপরে ওখানে মীর কাসিম চলে গেল অযোধ্যার রাজা সুজাউদ্দৌলা এবং দিল্লির মুঘল শাসক দ্বিতীয় শাহ আলমকে নিয়ে মীর কাসিম ব্রিটিশ বিরুদ্ধে একটা জোট তৈরি করলো। তোমরা আসো সবাই, আমরা এই তিনজনের একটা পরিকল্পনা হলো, 3জন মিলে ব্রিটিশদের ওখানে হারিয়ে দেবো, তাহলে ওখানের জায়গাটা আমাদের দখলে চলে আসবে, এরকমভাবে বোঝালো।
এবার এদের এই দুই যৌথ বাহিনী ব্রিটিশ কোম্পানির সঙ্গে যুদ্ধ করলো। এই যে যুদ্ধটা হলো 1764 খ্রিস্টাব্দের আগস্ট মাসে, এই যুদ্ধটাই হলো বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ তো হেরে গেল, বক্সারের যুদ্ধে হেরে গিয়ে কোম্পানির সুবিধা হয়ে গেল। কোম্পানির সুবিধা কি হলো? কোম্পানি অনেক কিছু সুবিধা হলো, সেটা পরে আসে। এবার এই যুদ্ধে কোম্পানি জিতে যায়, মুঘল সম্রাট কোম্পানির সঙ্গে আপোষে রফা করে নিল। সুজাউদ্দৌলা ও মীর কাসিম এখান দিয়ে পালিয়ে গেল। পলাশির যুদ্ধের মাধ্যমে যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বিস্তারের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, বক্সারের যুদ্ধে তা আরও সফল হয়ে গেল। কোম্পানি রাজনৈতিক আধিপত্য আরও বেশি বিস্তার হতে শুরু করলো। তাছাড়াও অযোধ্যার হেরে যাওয়ার পর উত্তর ভারতে ব্রিটিশ কোম্পানি ক্ষমতা আরও জাঁকিয়ে বসতে শুরু করলো, কারণ অযোধ্যাটাও এখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চলে এলো। এবার শেষ পর্যন্ত 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি দিতে বাধ্য হয়ে পড়লো। ঠিক আছে, বক্সারের যুদ্ধে জয়লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি ছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ছিল তাদের দেওয়ানি লাভ করলো। এবার 1765 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় লর্ড ক্লাইভ আবার বাংলায় ফিরে এলো। এবার তিনি তো ফিরে এসে এবার সুবিধা নেবে। সুবিধাটা হচ্ছে তিনি বক্সারের যুদ্ধের সুবিধাগুলো নিতে শুরু করলেন। তিনি বাংলা থেকে দিল্লি পর্যন্ত সরাসরি ক্ষমতা দখল না করে মুঘলদের প্রতি মৌখিক আনুগত্য দেখালো। তোমাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, যুদ্ধে হেরে গেছো তো কি হয়েছে, ঠিক আছে, আমরা তোমাদের রাজ্য শাসন তাও ফিরিয়ে দিচ্ছি। কিছু শর্ত রাখলো, অর্থাৎ এমন ভাব করলেন যে যুদ্ধ হয়েছে বলে তোমরা হেরে গেছো, বন্দী হবে, তা মোটেই না। বদলে তিনি চুক্তি করেন শাহ আলম ও সুজাউদ্দৌলার সাথে। ঠিক আছে, চুক্তির স্থান ছিল এলাহাবাদ, সাল ছিল 1765। দুটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী কোম্পানিকে 50 লক্ষ টাকার বিনিময়ে সুজাউদ্দৌলা অযোধ্যার শাসন ফিরিয়ে দেন। শুধু এলাহাবাদ আর কারা অযোধ্যা থেকে আলাদা হয়ে যায় এবং মুঘল বাদশার হাতে সেটা চলে আসে। বাদশাহ আলম এদিকে দিল্লির অধিকার ফিরে পাওয়ার বদলে এক ফরমান জারি করে বলেন যে বাংলা, ওড়িশা আর বিহারের দেওয়ানি ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হলো, বদলে তিনি বার্ষিক 26 লক্ষ টাকা ব্রিটিশদের কাছ থেকে পাবেন। এইটা একটা চলে গেল। এবার আসছি দ্বৈত শাসন ব্যবস্থা। অর্থাৎ কি? অর্থাৎ দু রকমের শাসন ব্যবস্থা জারি হলো। অর্থাৎ মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানির প্রচুর টাকা খরচা হলো। সেনাবাহিনী খাবার দাবার, ওষুধপত্র, তাদের যাতায়াত খরচা, সেনাবাহিনীকে এক স্থান থেকে এক স্থান স্থানান্তরিত, প্রচুর খরচা, সেনাবাহিনী মেনটেন্যান্স খরচা, এটা হচ্ছে মেন কথা। প্রচুর খরচা হলে খরচা টাকাটা তো তুলতে হবে। দেওয়ানি অধিকারের থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগে ছিল কোম্পানি। তাছাড়া সুবা বাংলা রাজস্ব আদায় করার আইনি অধিকার ব্রিটিশ কোম্পানির হাতে চলে এসেছিল। কোম্পানির দেয়ালি লাভের ফলে বাংলার নতুন ধারার রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম করতে শুরু করলো। মানে নতুন রকম অনেক রাজনৈতিক ক্রিয়াকলাপ তারা শুরু করলো, নতুন আইন প্রণয়ন শুরু করলো। বাস্তবে বাংলার শাসক হলো দুজন। একদিকে রাজনৈতিক ঠিক আছে, দুজন হয়ে গেছিল। নবাব নজমউদ্দৌলার ওপর ছিল যাবতীয় আইন শৃঙ্খলার দায়িত্ব, অর্থাৎ অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, নামমাত্র রাজা। তুমি বসে থাকো, সব শাসন, তুমি বসে শুধু আইন শৃঙ্খলা দেখো, বাকি সব সামলাবে আমাদের এই ব্রিটিশ কোম্পানি। একদিকে বলতে পারো আমাদের ভারতের প্রধানমন্ত্রী আর আমাদের রাষ্ট্রপতি শুধু বসে থাকেন, আর আমাদের প্রধানমন্ত্রী সব কাজবাজ করছেন, সব কাজবাজ সামলান। আর আরেকটা হলো কি, শাসন গেল ব্রিটিশ কোম্পানির হাতে। ব্রিটিশ কোম্পানি কি করলো? ব্রিটিশ কোম্পানির উপর ছিল অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার, অর্থাৎ মূল অর্থনীতির ক্ষমতা, মূল টাকা পয়সা আদায়, মূল কর আদায়, সবকিছু চলে গেল আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া। এর ফল কি হলো? এর ফল শুরু হলো 76-এর মন্বন্তর, বাংলার 1176 খ্রিস্টাব্দ এবং ইংলিশে 1770। এটা আর বলছি না, এটা তোমরা নিজেরা পড়ে নিও, এটা অল্প মতো আছে, এই অল্প বিস্তর তোমরা সবই কিছু জানো এটার ব্যাপারে, তাই এটা আর বললাম না। আচ্ছা, এরপরে আসছে কোম্পানি শাসনের বিস্তার আর ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা। এবার রেসিডেন্ট ব্যবস্থাটা কি সেটা বুঝতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এবার বলি, রেসিডেন্ট ব্যবস্থা, কোম্পানি কখনো পরোক্ষ শাসন চালায়নি, মানে সোজাসুজি কিছু করতো না,
ঘুরিয়ে পেঁচিয়ে কাজবাজ করতে পছন্দ করতো। কোম্পানি তার অঞ্চলগুলির ওপর পরোক্ষ শাসন চালাতো। ব্যবসার স্বার্থ রক্ষার জন্য রাজদরবারে নিজেদের প্রতিনিধি নিয়োগ হলো। প্রত্যেকটা যে দেশীয় রাজা ছিল, দেশীয় রাজাগুলির সঙ্গে রাজাগুলির দরবারে নিজেদের একটা করে প্রতিনিধি আছে। যেমন দেখো আমাদের ভারতে প্রতিনিধি প্রত্যেকটা দেশে আছে, প্রত্যেকটা দেশের প্রতিনিধি যেমন প্রত্যেকটা দেশে থাকে, যেগুলোকে রাষ্ট্রদূত বলা হয়, ওরা সেরকম প্রতিনিধি নিয়োগ করতো। এই প্রতিনিধিরা সেখানে থেকে তাদের প্রতিনিধিত্ব করতো। এইদিকে এই প্রতিনিধিত্ব না জানিয়ে কিন্তু রাজারা কোনো, সেই অঞ্চলের রাজারা কোনো অন্য রাজাদের সঙ্গে কোনো চুক্তিপত্র যাবতীয় কোনো বিষয়ে কিছু করতে পারতো না। তারপর এই যে প্রতিনিধিগুলো রাখা হয়েছিল, এই এগুলোকেই বলা হচ্ছে তোমার রেসিডেন্ট। ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধের পরে বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ এসব বিভিন্ন রাজদরবারে নিজেদের কোম্পানি প্রতিনিধি নিয়োগ করলো। এরপরে লর্ড ওয়েলেসলি করলো কি, একটা বুদ্ধিমানের কাজ করলো। তিনি করলেন কি, সেই ইসেদেরকে, রেসিডেন্টগুলোকে সাবধানতার নীতির বদলে আগ্রাসী অধীনতামূলক নীতি নিতে বলেছিল। এবার রেসিডেন্টরা করলো কি, তলায় তলায় রাজাদের সঙ্গে ভালোই ব্যবহার করতো, কিন্তু ওপর থেকে না এই ব্রিটিশ কোম্পানিকে খোঁচা দিত যে আপনারা এটা দখল করে নিন, এই জায়গাগুলো এই সম্পত্তি আছে, এগুলো দখল করে নিন।